অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে সমঝোতার আশা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তাদের মতে ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত রাজনীতিতে বৈঠকটি দেশের জন্য মাইল ফলক হবে, পূরণ হবে ভোট দিয়ে জনগণের প্রত্যাশা। নতুন দল এনসিপির আশা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সহ জুলাই চেতনা বাস্তবায়নের বিষয়টি প্রাধান্য পাবে তাদের বৈঠকে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের সময় নিয়ে দেশের রাজনীতিতে যখন বিপরীতমুখী অবস্থানে বিএনপি ও অন্তর্বর্তী সরকার, ঠিক সেই মুহূর্তে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরকালে তিনি বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বিএনপি নেতাদের আশা অধ্যাপক ইউনূস তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে ইতিবাচক আলোচনা হবে। যে সমস্ত বিষয়গুলো এখন সবচেয়ে বেশি আলোচনার দাবি রাখে তার মধ্যে জাতীয় নির্বাচনের সময়সীমা এবং সরকারের নিরপেক্ষ আচরণ আর অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত ইস্যুসগুলো আছে, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে এবং হওয়া উচিত। নতুন দল এনসিপির আশা প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পাবে জুলাই চেতনা। এই জেনারেশনটা কি চাচ্ছে, কোন ধরনের রিফরমেশন, কোন ধরনের সংস্কারগুলো চাচ্ছে এবং কোন ধরনের পরিবর্তনগুলো চাচ্ছে সেই বিষয়ে ঐক্যমত হওয়া জরুরি। বিশেষত সহিংসতার যে রাজনীতি, সে রাজনীতির ইতি টানতে চায়। রাজনৈতিক নেতারা মনে করছেন উদার মানসিকতা নিয়ে দুই পক্ষ আলোচনা করলে তা হবে দেশের রাজনীতির জন্য ইতিবাচক। তারা দুইজন নেতা বসবে, কথা বলবে, সে তো পলিটিক্সটাই হবে। আর পলিটিক্স মানে এখন নির্বাচন, এবং নির্বাচনে বিএনপি কী চায় সেটা ক্লিয়ার, গভর্নমেন্ট যা বলছে সেটাও জানা আছে। এইখানে একটা মিড পয়েন্ট আসতে পারে। বিএনপিকে স্যাক্রিফাইস করতে হবে বেশি, এবং সরকারের প্রতি সমঝোতামূলক সমর্থনমূলক পদক্ষেপটা বিএনপিকে বেশি রাখতে হবে। সেক্ষেত্রে সরকার যদি কিছু সময় এদিক সেদিক করে এটাকে অ্যাডজাস্ট করতে পারে, তাহলে আমার মনে হয় আলোচনাটা ফলপ্রসূ হবে। লন্ডন সময় শুক্রবার সকাল 9টা থেকে 11টার মধ্যে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অধ্যাপক ইউনূস তারেক রহমান বৈঠক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিলে নির্বাচনে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। তারা বলছেন রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি নিতে হবে, তবে সবার আগে নিশ্চিত করতে হবে দেশের স্থিতিশীলতা। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই ঠিক করতে হবে নির্বাচনের রোডম্যাপ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই বিএনপি সহ বেশিরভাগ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে গণহত্যার বিচার ও সংস্কারের পরে নির্বাচন চায় নতুন দল এনসিপি। আর অন্তর্বর্তী সরকারের ঘোষণা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় সাধারণ মানুষের অনেকেই চান না আর কখনোই স্বৈরাচারী শাসন ফিরে আসুক। সেজন্য নির্বাচনের আগে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার চান তারা। যে সংস্কার বা যে জিনিসগুলো অনেক প্রয়োজন, এগুলো যদি এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়, এপ্রিল ইলেকশন হতে পারে। আমরা গরিব মানুষ, কাজ করে খাই, ভোট দেবো, যে পারবো তারাই দেবো। আন্দোলন, হরতাল মরতাল, গরিব মানুষ, দিন মজুরিয়ারা, এদের অসুবিধা হয়ে যায় আর কি। ডিসেম্বর হওয়াটাই বেশি ভালো। সাধারণের চাওয়া নির্বাচন ব্যবস্থা এমন হতে হবে যাতে আর কেউ ভোটাধিকার হরণ করতে না পারে। এজন্য ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। এর আগে তো ভোট দিতে পারি না, ঠিক আছে, আর নতুন সরকার আসলে আমরা যেন সুখ সুবিধায় ভোট দিতে পারি। দেশ যেভাবে চলতেছে আমরা সেভাবেই চাই। আমরা চাই ডক্টর ইউনূস আরো 5 বছর থাকে। লঙ্কায় যেই যায় সেই হয় রাবণ, তো আমরা চাই না যে ক্ষমতায় যেই যাক সে রাবণ হয়ে আসুক। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঠিক করা উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। উনি এত ধীর গতিতে কিছু দেখছি না আমরা, কিন্তু কথা হলো কি যে ওনাকে তো সেরকম কোনো সহযোগিতা কেউ করছে না। পলিটিক্যাল পার্টিগুলোও করছে না, আর্মি করছে না, সিভিল সোসাইটির মধ্যে কিছু কিছু লোক ইউটিউবে এসে যা তা বকাবকি করছে।
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া রাষ্ট্র পরিচালনার পাশাপাশি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পতনের পর সামনে যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচন হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাভেল। বুধবার লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন, মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব। নির্বাচন সামনে রেখে তৎপর জাতীয় নাগরিক পার্টির এনসিপি। এরই মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করেছে দলটি। চলতি মাসে নিবন্ধনের আবেদন করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা। এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক পার্টিকে শহর কেন্দ্রিক না হয়ে তৃণমূলে দল গোছাতে হবে। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোডম্যাপ প্রদান করবে। আত্মপ্রকাশের পর 4 মাস পার করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা বলছেন, এখন লক্ষ্য নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া। এরই মধ্যে 10টি জেলা এবং 100-র উপরে উপজেলা পর্যায়ে কমিটি দেয়া হয়েছে। বাকি কমিটিও দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে চলতি মাসেই। আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর মানুষকে যদি আমরা যুক্ত করতে পারি এবং তাদের মধ্যে তাদেরকে সংগঠিত করে যখন আমরা আগাতে পারবো, তখনই আসলে বাংলাদেশের মধ্যে আমাদের এই জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। ঈদের ছুটিতে দলটির নেতাকর্মীরা এখন জেলা উপজেলা পর্যায়ে গণসংযোগ চালাচ্ছেন। আমরা যেহেতু এলাকাগুলোতে ভ্রমণ করছি, আমরা সেখানে দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ মানুষ আছে যারা জনপ্রতিনিধি হতে ইচ্ছুক। আমরা তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি। এছাড়াও যারা অভ্যুত্থানে বিভিন্ন পয়েন্টগুলোতে, যে সকল জায়গায় অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সে সকল পয়েন্টগুলোতে নানা ব্যক্তিবর্গ কিন্তু রাজনৈতিকভাবে হাজির হচ্ছে এবং তারা রেভলিউশনারি ফোর্স আকারে দাঁড়িয়েছে। তো আমরা তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন, এনসিপির নেতাদের এখন দল গোছানোর জন্য বেশি সময় দিতে হবে। শহর কেন্দ্রিক না হয়ে তৃণমূলে বেশি কাজ করতে হবে। তাকে ঢাকা শহরের বাইরে যেতে হবে এবং ঢাকা শহরের বাইরে যাওয়া মানে এই নয় যে মানে আবার অন্যান্য বিভাগীয় শহরগুলো যাওয়া। গ্রামে গঞ্জে চষে বেড়ানো, সমর্থক বাড়াতে হলে আপনাকে গ্রামে গঞ্জে যেতে হবে। এই কাজটা তারা ভাগ ভাগ করে নিতে পারে। দলটির প্রতীকের ক্ষেত্রে প্রযুক্তি, প্রকৃতি এবং বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। এরই মধ্যে 10টি প্রতীকের প্রাথমিক তালিকা করা হয়েছে। ঐক্যমতের ভিত্তিতে প্রতীক চূড়ান্ত হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্যানারি মালিকদের কাছে পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীদের পাওনা 110 কোটি টাকা। এই টাকা আদায়ে টানাপোড়েন চলছে কয়েক যুগ ধরে। এই পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখায় কঠিন উল্লেখ করে সরকারি হস্তক্ষেপ চান আড়তদাররা। এখনো বকেয়া পরিশোধের আশ্বাস দিয়ে যাচ্ছেন ট্যানারি মালিকরা। দেশে চামড়ার চাহিদার প্রায় পুরোটাই আসে কোরবানির পশু থেকে। চামড়া সংগ্রহ করে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন রাজধানীর পোস্তার আড়তদাররা। কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে, ট্যানারির কাছে তাদের পাওনা দাঁড়িয়েছে 110 কোটি টাকা। 2017 সালে এফবিসিসিআর মাধ্যমে বকেয়া পরিশোধে দুই পক্ষের চুক্তি হলেও তা কার্যকর হয়নি। পুঁজি সংকটে অনেকের ব্যবসাও বন্ধ হয়ে গেছে। ডকুমেন্টারি যেটা আমাদের আড়তদার ভাইরা জমা দিয়েছে 110 কোটি টাকা। এই 110 কোটি টাকার তাগাদা অনেকবার যারা কেস টু কেস যায়, আমরা বলে থাকি আপনার নিজের তাগাদা নিজের করেন, চেষ্টা করেন যতটুকু হয়, কিন্তু অদ্যাবধি কোনো রেজাল্ট হয়ে আসেনি। এটার কোনো শেষ সমাপ্তি ঘটেনি এবং পাওনা টাকাগুলো ফেরত আসেনি। সাভারে কারখানা স্থানান্তর ও রপ্তানি কমে যাওয়াকে সংকটের কারণ বলছেন ট্যানারি মালিকরা। বলেন, পর্যাপ্ত ব্যাংক ঋণ পাওয়া না গেলে একসাথে সব বকেয়া পরিশোধ সম্ভব নয়। যেসব ট্যানারিগুলো সাভারে যেতে পারে নাই, বন্ধ হয়ে গেছে, তাদের কাছে কিন্তু বড় বকেয়াগুলো রয়ে গেছে। তো এইখানে আমি মনে করি যে আসলে এই ট্যানারিগুলো যদি আপনার ব্যবসা পরিচালনা করতে পারে ভবিষ্যতে, হয়তোবা
তাহলে হয়তো আমরা এটা নেগোসিয়েশন করে দিতে পারি, কিন্তু আমরা যে পর্যন্ত না এইসব প্রতিষ্ঠানগুলো ব্যবসায় আসবে সেই পর্যন্ত আসলে এই বকেয়াটা অনিশ্চিত রয়ে যাবে। বকেয়া আদায়ে কয়েকজন আড়তদার মামলা করলেও তা সুরাহা হয়নি এখনো। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুরে মাদক মামলায় জামিনে বেরিয়ে বাবাকে হত্যা করে ছেলে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে উপজেলার উত্তর চরবংশী এলাকার দেওয়ানবাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে নিহত হজরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায় জড়িত। মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর ঈদের 3 দিন আগে জামিনে বের হয় মামুন। এরপর সে আবারও মাদক সেবন ও বেচা কেনা শুরু করে। এ নিয়ে বাবা শাসন করায় বুধবার রাতে হজরত আলী দেওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় মামুন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। সংক্রমণ বাড়ায় করোনা মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল, চালু হবে করোনা পরীক্ষাও। এসব তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন করেন তিনি। আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এপ্রিলে শনাক্ত হয় 23 জনের, মে মাসে 86 আর জুনের 10 দিনেই আক্রান্ত 68 জন। করোনা সংক্রমণ নিয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মহাপরিচালক। জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, বারবার হাত চোখ ধোয়া সহ 11টি নির্দেশনা দেয়া হয়েছে। সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা, ডিভিশনাল ডাইরেক্টর সহ মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদস্থ উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, তাদেরকে নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। হাসপাতালে শিগগিরই করোনা পরীক্ষার কিট পৌঁছানো হবে এবং কয়েকটি হাসপাতালে বিশেষায়িত বেড করা হবে। এছাড়া টিকার ব্যবস্থাও করা হবে। ডিএনসি হাসপাতাল আছে, সেখানে 50 বেডের একটা ওয়ার্ড রেডি করা আছে এবং 15 বেডের আইসিইউ আলাদা করা আছে ডিউটি ডক্টর সহ কোভিড পেশেন্টদের জন্য। মুগদাতে আমার 20 বেড রেডি করা আছে, প্রবিটোলাতে 15 বেডের কোভিড ফ্যাসিলিটি রেডি করা আছে। যদি ঢাকার বাইরে কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, হাসপাতালে আসার সব রোগীর করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই। উপসর্গ থাকলে ও জটিল রোগে আক্রান্তদেরই পরীক্ষা করা হবে। একজন রোগীও যদি মারা যায়, তার ফ্যামিলির জন্য এটা 100%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। সবুজ পাহাড় আর নীল জলরাশি টানে সারা দেশ থেকে সেখানে ছুটে যান প্রকৃতি প্রেমীরা। তবে হাওরে পর্যটকদের জন্য রাখা হাউসবোট থেকে প্লাস্টিক বর্জ্য ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো সহ নানা কারণে বাড়ছে পরিবেশ দূষণ। কর্তৃপক্ষের নির্দেশনা মানছেন না কেউই। ঈদের ছুটিতে বিপুল পর্যটক সমাগমে বেড়েছে দূষণের মাত্রা। আর এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। বিদায়ী সরকারের 15 বছরে $200 মিলিয়ন বেশি বিদেশি পাচার হয়েছে। শ্বেতপত্র কমিটির রিপোর্টের এ তথ্য বিবেচনায় নিয়ে অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক আইনি সহযোগিতায় জোর দিচ্ছেন গভর্নর। অর্থনীতিবিদরা বলছেন, পাচারের টাকা ফেরানো দীর্ঘ প্রক্রিয়া, তাই পরবর্তী সরকারকেও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে যৌক্তিক খরচের অতিরিক্ত অর্থ বরাদ্দ, প্রবাসীদের আয়ে হুন্ডি, আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার, বড় অঙ্কের ঋণ জালিয়াতির টাকা বিদেশে পাঠানো, এসব উল্লেখ করে অর্থনীতির অবস্থা পর্যালোচনায় গঠিত শ্বেতপত্র কমিটি জানায়, টানা 15 বছর ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলাদের সংঘবদ্ধ চক্রের দুর্নীতি জারি ছিল। 28 উপায়ে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বৈদেশিক মুদ্রার সংকট, হু করে ডলার দর বেড়ে যাওয়া, অতিরিক্ত মূল্যস্ফীতি সহ অর্থনীতির অস্থিতিশীলতার বড় কারণ অর্থ পাচার। তাই পাচারের টাকা ফেরাতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।
মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স MLA, তো আমরা MLA প্রক্রিয়াতে আছি এখন, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টের আইনগত প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, পাচারের টাকা ফেরাতে অতীতের তুলনায় সরকারি সংস্থাগুলোর মধ্যে যথেষ্ট সমন্বিত উদ্যোগ দেখা যাচ্ছে। তবে সফলতা নির্ভর করছে দেশে বিদেশের আদালতে অভিযোগ প্রমাণের ওপর। তাদের আইন অনুযায়ী তারা কিন্তু আমাদেরকে সহায়তা করতে বাধ্য, কিন্তু আইন অনুযায়ী সহায়তা করতে বাধ্য, তার মানে শুধু সহায়তা করবো এটা বললেই হবে না, ওখানকার ডিউ প্রসেসে যতটা প্রক্রিয়া প্রমাণ করতে হবে যে এটা আসলে অবৈধভাবে সেগুলো হয়েছে। পরবর্তী সরকার যখন আসবেন তাদেরকেও এটা অব্যাহত রাখতে হবে, কারণ এটা একটা দীর্ঘসূত্রিতা আছে এই প্রক্রিয়াগুলোর মধ্যে, এটা থেকে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে। কিন্তু উদাহরণ আছে যারা এনেছেন, সবটা যদি আমরা আনতে না পারি, আমরা আংশিকভাবে হলেও এটা আনতে পারবো বলে আমার বিশ্বাস। ফিলিপাইন, অ্যাঙ্গোলা, মালয়েশিয়া সহ কয়েকটি দেশ পাচারের কিছু অর্থ ফেরাতে পেরেছে। বৈশ্বিক পাচারের 1 থেকে 2% অর্থ নিজ দেশে ফেরে বলে জানান পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল থেকে 20টি রুটে সরকারি পরিবহন সংস্থা BRTC অর্ধেকের বেশি বাসে মেয়াদ উত্তীর্ণ। যেগুলো চলছে সেগুলোর অবস্থাও করুন। কোনো বাসের ছাদে ট্রিপল দিয়ে চলছে বৃষ্টি ঠেকানোর চেষ্টা। ভোগান্তি কমাতে নতুন বাস নামানোর দাবি যাত্রীদের। তবে এরপরও যাত্রী সেবা নিয়ে সংকট দেখছে না কর্তৃপক্ষ। প্রায় 34 বছর আগে দুটি বাস দিয়ে বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন BRTCর যাত্রী সেবা শুরু হয়। এখন 20টি রুটে চলছে 52টি বাস, কিন্তু 27টি বাসেরই মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে। বাকিগুলো কোনো রকম দায়সারা মেরামত করে চালানো হচ্ছে রাস্তায়। যখন বৃষ্টি আসে তো বাহির কোনটার ভিতর কোনটা এটাই আমরা বুঝতে পারি না, কারণ আমরা বাহিরেও যেভাবে ভিজি গাড়ির ভিতরে থাকলেও সেম অবস্থায়। অবশ্যই এখানে আমরা টাকা দিয়ে এই অবস্থা ফেস করতে আসি না, না হয় ভালোভাবে সেবা দিন আর না হলে এটা বন্ধ করে দিন। যাত্রীকে বকাঝকা শুনেও যাত্রীকে সেবা দিতে যাইও আমাদের অনেক প্রবলেম হয়, ভিজে বৃষ্টির ভিতরে গাড়ি চালানো লাগে। 2005 সালে নামানো 30টি বাসের মেয়াদও শেষ হয়েছে 8 বছর আগে। 2013 সালে আনা 10টি বাসেরও একই দশা। এখন BRTCর চলাচলের উপযোগী বাস রয়েছে মাত্র 25টি। এরপরেও যাত্রী সেবা নিয়ে কোনো সংকট দেখছে না কর্তৃপক্ষ। চেষ্টা করি সেবার মানটা সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য। এটার জন্য আমাদের যারা কর্মচারী আছে, অফিসার আছে, আমরা সবাই আপ্রাণ চেষ্টা করি এবং আমাদের সাধ্যের কোনো ত্রুটি রাখি না। যাত্রীরা কিন্তু আমাদেরকে ছেড়ে যায় না, যাত্রীরা আমাদের সাথে আছে এবং আশা করি সামনেও থাকবে। গত 1 বছরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে BRTC বাসে যাতায়াত করছেন অন্তত 16 লাখ যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুধবার মধ্যরাতে শেষ হয়েছে সমুদ্রে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা। এরই মধ্যে বেশিরভাগ জেলেই মাছ ধরতে গেছেন সাগরে। এই বছরই প্রথম ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেয় মাছ পাওয়ার আশা জেলেদের। আলো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, এই নিষেধাজ্ঞার পর কি পরিমাণ মাছ পাওয়ার আশা করছেন জেলেরা? দীর্ঘ 58 দিনের অবরোধ শেষে গতকাল রাত 12টার পর থেকেই সাগরে গিয়েছে হাজার হাজার মাছ ধরা ট্রলার। এখন ট্রলারে কিন্তু তীরে ফিরেনি, তবে ডিঙ্গি নৌকা, ছোট ট্রলার নিয়ে যারা সাগরে গিয়েছিলেন তারা কিন্তু ফিরেছেন আশারনু, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ সহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে কিন্তু সংখ্যক যে ইলিশ আছে, তবে এখানের অধিকাংশ মাছ ধরা ট্রলার গভীর সাগরে রয়েছে, তাই মাছের সংখ্যা কম হয়, দাম কিন্তু চড়া রয়েছে। এখানে যে ইলিশ মাছ আছে তাদের যে দাম রয়েছে তা 1 কেজি ওজনের যে ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা, 700 গ্রাম ইলিশ হচ্ছে 1250 টাকা, 500 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 1100 টাকা, ছোট ইলিশ বিক্রি হচ্ছে 900 টাকা কেজি দরেও। মূলত চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছের দাম অনেকটা বেশি হয়েছে। যেসব মৎস্য আড়তদার রয়েছে তাদের সাথে কথা হয়েছে আমার সাথে, তারা জানিয়েছেন যারা সাগরে তাদের গিয়েছেন জালে আশানুরূপ মাছ পড়েছে বলে জানিয়েছেন। এসব জেলেরা হয়তো 2-1 দিনের মধ্যেই তীরে ফিরবেন ইলিশ মাছ নিয়ে। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা সম্পন্ন হয়েছে। এছাড়া ভারতের সঙ্গে মিল রেখে এই অবরোধ দেওয়ায় 2 দেশের অধিকাংশ জেলেই মাছ
ধরা থেকে বিরত ছিল, যার কারণে সাগরের মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। তাই মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আশা করছে মৎস্য বিভাগ। সাগরে অবস্থানরত তাদের কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ। জেলেদের সংকট কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন কাঙ্ক্ষিত মাছ ধরা পড়লে পিছনের দাঁড় দেনা কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন এখানকার জেলেরা। এই ছিল মৎস্য অবতারণ কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। শেষ হলো মাছ ধরা নিষেধাজ্ঞা এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদুদ্দিন আক্তার। সুনামগঞ্জে পর্যটকবাহী নৌযান থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এ বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মানছে না পর্যটক ও সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে বিপুল পর্যটক সমাগম হওয়ায় বেড়েছে দূষণের মাত্রা। এর মধ্যে হাওর বর্জ্য ফেলা ও জোরে মাইক বাজে গণউপদ্রব সৃষ্টির দায়ে 6 ট্রলার ও হাউসবোটকে 15,000 টাকা জরিমানা করা হয়। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সারি ঘেঁষে অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর। সবুজ পাহাড় আর নীল জলরাশির টানে সারা দেশ থেকে সুনামগঞ্জে ছুটে আসেন শত শত প্রকৃতিপ্রেমী। টাঙ্গুয়ার হাওরে পর্যটনের নতুন মাত্রা যোগ করতে 6 বছর আগে চালু হয় হাউসবোট। বর্তমানে 300টির নিবন্ধন থাকলেও চলাচল করে প্রায় 600টি হাউসবোট। স্থানীয়রা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে হাওরে পর্যটকবাহী নৌযান চলাচল ও বিভিন্ন বর্জ্য ফেলায় এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। একটু লোক আইতেছে, মনে করুন আমরা নিষেধ দিছি, নিষেধ দিল মানা না, এরা যে অনেকে আমি পালাইতেছে। যদি প্রত্যেকটা হাউসবোটের মধ্যে নির্দিষ্ট একটা ডাস্টবিন রাখে তাহলে আমাদের মনে হয় সবারই ভালো। পর্যটনের নামে যে অবস্থাপনাটা চলছে এবং হচ্ছে কি এখানে পরিবেশ দূষণ হচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, এটা দেখাটা খুবই জরুরি। পাশাপাশি এখানে হাউসবোটগুলো আছে, এই হাউসবোটগুলো আসলে নীতিমালা মানছেন না। হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম মানা না হলে করা হচ্ছে জরিমানা। হাউসবোটদের যে মালিক আছে তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, আপনারা ছোট্ট একটা 1.5 মিনিট 2 মিনিট একটা টিভিসি করেন। আমার হাওরে যদি পর্যটক আসতে হয়, তারা যদি মানে এইখানে ঘুরতে চায়, তাহলে তাদেরও একটা গাইডলাইন থাকা উচিত, এই 1.5 মিনিট 2 মিনিটে বলা যে আপনি এই করতে পারবেন, এই করতে পারবেন না। দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হিসেবে চিহ্নিত টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের আরও কঠোর নজরদারি চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ঈদের ছুটিতে পর্যটকদের কারণে হাওরের পরিবেশ দূষিত হচ্ছে এবং প্রশাসন জরিমানা করেছে, এবং এর বাইরেও কি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? দেখুন, ঈদের ছুটি যেহেতু একটি লম্বা ছুটি, এই ছুটিতে কিন্তু সুনামগঞ্জের হাওর, টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু উপচে পড়া ভিড় বলা যায়। টাঙ্গুয়ার হাওর, এই টাঙ্গুয়ার হাওর কিন্তু একটি নির্দিষ্ট একটি নিয়ম নীতি রয়েছে, অর্থাৎ সংরক্ষিত এলাকা, পরিবেশ এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে এই হাওরটি কিন্তু চিহ্নিত করা 1991 সালে। তো এখানে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে, এই হাওরে কি করা যাবে কি করা যাবে না, এরকম কিছু নিয়ম নীতি রয়েছে। আমরা গত 6 বছর যাবত দেখছি, যেহেতু সুনামগঞ্জের হাওর অঞ্চলে বিলাসবহুল হাউসবোট পর্যটকদের নিয়ে চলাফেরা করছে, তো হাউসবোট গুলা কিন্তু কোনো ধরনের কোনো নিয়ম নীতি মানছে না, বলা যায় একেবারেই মানছে না। সুনামগঞ্জে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি প্রায় 5 শতাধিক হাউসবোট রয়েছে, এর মধ্যে 300টি হাউসবোটে নিবন্ধন রয়েছে। প্রতিটি হাউসবোট যখন নিবন্ধন করা হয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কিছু সুনির্দিষ্ট নিয়ম, অর্থাৎ 15টি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে এই সব নিয়ম মেনে চলতে হবে, কিন্তু আসলে হাউসবোট মালিক এবং শ্রমিকরা যারা রয়েছে তারা কিন্তু কোনো নিয়মই মানছে না। যেমন নৌকাতে একটি ডাস্টবিন থাকতে হবে এবং পর্যটকদেরকে তারা সচেতন করতে হবে যেন তারা যে তাদের যে ব্যবহৃত প্লাস্টিক বজ্র এগুলো যেন পানিতে না ফেলে, কিন্তু আমরা দেখেছি কোনো হাউসবোটের যে মালিক এবং শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সেটা মানছেন না। অর্থাৎ আমরা গত 3 দিন যাবত আমরা একটা তাহিরপুর উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে উচ্চ শব্দে কোনো হাউস বোটে গান বাজনা করা যাবে না, অর্থাৎ উচ্চ শব্দে যদি গান বাজনা করা হয় তাহলে হাওরের যে পরিবেশ এবং প্রতিবেশ সেটা কিন্তু নষ্ট হচ্ছে। তো আমরা দেখেছি কিছু প্রশাসনের পক্ষ থেকে গত 3 দিন যাবত অভিযান পরিচালনা করা হচ্ছে, জরিমানা করা হয়েছে, এমনকি একজনকে আটকও করা হয়েছে, আমরা এমনও খবর পেয়েছি। তো সার্বিকভাবে আমরা এখন যে পরিস্থিতি দেখছি, পর্যটকদেরকে যদি সচেতন করতে হয় আসলে হাউসবোট মালিকরাই কিন্তু তাদেরকে সচেতন করতে হবে, যেহেতু পর্যটকরা কিন্তু অনেক কিছু জানে না, কিন্তু হাউসবোট মালিক এবং শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু পর্যটকদের যদি সচেতন করে তাহলে কিন্তু হয়তো বা পর্যটকরা এই কাজটুকু করবে না। সুনামগঞ্জের যে তাহিরপুরের যে টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জেরই সম্পদ না, এটি দেশের একটি দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট। এই হাওরটুকু রক্ষা করার জন্য স্থানীয় মানুষ চান যে প্রশাসনের পক্ষ থেকে এখনই যদি সুনির্দিষ্ট একটি গাইডলাইন মেনে না চলা হয় তাহলে কিন্তু হাওরের যে পরিবেশ জীববৈচিত্র্য সেটা কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ প্রকৃতির নিয়ে সর্বশেষ খবর। দূষণের কবলে টাঙ্গুয়ার হাওর এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। বৃষ্টির প্রবণতা বাড়তে থাকায় আজ তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার 25 জেলায় তাপপ্রবাহ বেশি ছিল। চলতি মাসের 17-18 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দেশের 49 জেলায় তাপপ্রবাহ বয়ে গেলে বুধবার তা কমে দাঁড়ায় 25 জেলায়। তীব্র গরমে রাজধানী সহ সারা দেশের মানুষের বেহাল অবস্থা দেখা গেছে। বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টির প্রবণতা বাড়তে থাকায় তাপপ্রবাহ কমতে শুরু করেছে। প্রায় 25টা জেলায় তাপপ্রবাহ এখনো বিদ্যমান, এর মধ্যে রংপুর এবং রাজশাহী ডিভিশন টোটাল এবং বাকি বিচ্ছিন্নভাবে কিছু জেলা রয়েছে। আগামীকালকেও তাপপ্রবাহ যেটা রয়েছে এখন বর্তমানে আগামীকালকে অনেকটা কমে আসতে পারে। সংস্থাটি বলছে বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমতে পারে। আগামীকালকে কিছু জেলা, পরের দিন কিছু জেলা, এরকম করতে করতে প্রায় হয়তো বা 16-17 তারিখের কাছাকাছি আমাদের দেশ বা সারা বাংলাদেশ থেকে তাপপ্রবাহ মুক্ত হতে পারে এবং 17 তারিখেই কাছাকাছি সময়ে আমরা 17 তারিখ বা তার আশেপাশের সময়ে সারা দেশে কিছু কিছু জায়গায় আমরা ভারী বর্ষণও দেখতে পাই। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি, এতে তৈরি হচ্ছে অস্বস্তি। আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বৃষ্টির ধরনও পাল্টে গেছে, আর এই কারণে পিছিয়ে গেছে বর্ষাকালের সময়। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য দিয়ে বলছে, গত কয়েক বছর শীতের মাস ডিসেম্বরে অতি ভারী বৃষ্টি হয়েছে কিছু জেলায়, বর্ষায় হয়েছে তুলনামূলক কম। জলবায়ুর এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে কৃষিতে, জানালেন আবহাওয়া এবং কৃষিবিদরা। জুন থেকে সেপ্টেম্বর মাস দেশে বর্ষাকাল, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শীতকাল বলে বিবেচিত। আগে জুনের শুরুতেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতো, এখন বৃষ্টি শুরু হয় জুনের দ্বিতীয় সপ্তাহে, কখনো কখনো আরও পরে। তবে এই বৃষ্টির সময় বেড়ে এখন ডিসেম্বর, এমনকি জানুয়ারি ফেব্রুয়ারিতে যাচ্ছে। দেশের 8 বিভাগীয় জেলার পাশাপাশি আরও 27টি পর্যবেক্ষণ কেন্দ্রে 1980 সাল থেকে 2023 সাল পর্যন্ত আবহাওয়া পর্যবেক্ষণ করে এসব তথ্য পাওয়া গেছে। সারা বাংলাদেশে 5 থেকে 10 তারিখে মনসুন সেট হয়ে যেত, অর্থাৎ বর্ষা শুরু হয়ে যেত, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে 2010 সালের পরে এই মনসুনটা সেট হচ্ছে ডিলে, অর্থাৎ দেরিতে, অর্থাৎ নর্মাল যে ডেট আছে তার থেকে 10-15 দিন দেরি হচ্ছে। বর্ষার মাসগুলোতে কখনো বেশি আবার কখনো কম বৃষ্টির কারণে ধান সহ কিছু ফসল উৎপাদনে বিরূপ প্রভাব পড়েছে, জানান কৃষি কর্মকর্তারা। জলবায়ুর প্রভাবে কিন্তু আমার ফলনে কিছুটা হেরফের হচ্ছে, প্রভাব পড়ছে। তো এখান থেকে রক্ষা করতে গিয়ে তাদেরকে আমরা অভিযোজন করার জন্য বলছি, ওই সময়ে যে ফসলটা উপযোগী টেকসই ওইটা করতে বলছি। শীতকাল যদি কোনো কারণে তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমরা বলছি যে তাপ সহনশীল ফসল। চাষিরা হিসাব কষে দেখেছেন বর্ষাকালে বৃষ্টির ধরন পরিবর্তনে বেড়ে গেছে উৎপাদন খরচ, কমে গেছে শস্য ও পণ্যের ফসলের পরিমাণ। বর্ষা আগে আসলে এখন সংখ্যা নাই। বর্ষা হলে ধান ডুবে যায়, কামলার দাম বেশি, খরচ বেশি হয়ে যায়। আবহাওয়ার পরিসংখ্যান বলছে দেশে এখন বর্ষাকালে বৃষ্টি শুরু হয় কক্সবাজারের টেকনাফ থেকে আর শেষ হয় উত্তরাঞ্চলের জেলাগুলোতে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।